সামান্য 2 পিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আমার স্বামী, আর সাথে আছে আমার শাশুড়ি। 2 মাসের মেয়ে আর 6 বছরের ছোট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে আমি কোথায় যাব মা? এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না। আমি তো কম করিনি আপনাদের জন্য, নিজে না খেয়ে আপনাদের খাইয়েছি, সেবা করেছি, মা বলে ডেকেছি আপনাকে, সেই আপনি কি না আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন? মিসেস রজনীর ঝাঁঝালো কণ্ঠ। অবশ্যই দেব। 2 পিস মাংসের লোভ যে সামলাতে পারে না সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। ঝটপট আমার ছেলের ঘাট থেকে নামো, তোমরা মা আর ছেলে মেয়ে মিলে। তন্নি অশ্রুসিক্ত নয়নে স্বামীর দিকে তাকালো। লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, মুখে টুর শব্দটিও নেই। তন্নি চেঁচিয়ে বলে, কিছু বলছো না কেন আকাশ? আমি না তোমার স্ত্রী? তোমার মা এসব কি বলছে আমাকে? আমি কোথায় যাব? কে আছে আমার তুমি ছাড়া? কি দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? ছেলেটা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না, অন্তত নিজের সন্তান দুটোর কথা তো ভেবে হলেও আমাকে ঠাঁই দাও। আকাশের চটপটা উত্তর, মা যেটা বলবে সেটাই হচ্ছে শেষ কথা। উনি আমার জন্ম দিয়েছে, আমার খারাপ চাইবে না নিশ্চয়। উনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে, তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। তন্নি ধপ করে মেঝেতে বসে পড়ে। বছর 6-এর ছেলে আলিফ মায়ের চিৎকারে ঘুম ভেঙে চোখ কসলাতে কসলাতে মায়ের কাছে আসে। মায়ের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে। তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখ ছুঁড়ে দেয়। তন্নি মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি, ভাঁজ খুলে দেখে ডিভোর্স পেপার এটি, আগে থেকে আকাশের সাইন করা। তন্নি আকাশের দিকে তাকায়। এই তোমার ভালোবাসা আকাশ? এর জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে? এত ভালোবাসা, এত প্রমিস কোথায় গেল সব? নিজের সন্তানদের মুখের দিকেও তো তাকালে না তুমি। এত পাষণ্ড, এতটা অমানুষ তুমি। আকাশ তেড়ে আসে, তন্নির গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝিস না, দোষটা তোর। এতিম হয়ে আমার মতো ধনী হয়ে ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই, আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সে সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবনসঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে। এসব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই আমার ঘর থেকে। তন্নি পাশের ঘরে তাকায়। বড়জা মিতালি পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকে মুচকি হাসছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে কাজটা এই মহিলার, তার মানে ইনি আজ নিজের স্বার্থ সিদ্ধ করেই ছাড়লো। হাইরে আমার পোড়া কপাল, সাজানো গোছানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি উঠে দাঁড়ালাম, এখান থেকে লাভ নেই আমার। পেপারে সই করে দিলাম, ঘরে গেলাম। এই ঘরটা আর আমার নেই। কত সব স্মৃতি এখানে, আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসার এই ঘরে। এত স্মৃতি আমি ভুলি কি করে? অথচ আকাশ এত সহজে পর করে দিল আমাকে। আমার 2 মাসের ঘুমন্ত মেয়েটিকে ঘুমানো অবস্থাতেই কোলে নিলাম। মেয়ে আমার আটকে উঠলো যেন। পিছে ছেলে দাঁড়িয়ে আছে, দুবার ঘুম ভেঙে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে সে। হয়তো মায়ের উপরে ভীষণ বিরক্ত হচ্ছে। আবারও ছেলে আমার বিছানায় উঠলো। আমি তাকে নামতে বলি, সে আধো বলিতে বলে, নামবো কেন আম্মু? আমি ঘুমাবো, এটা আমার ঘর, আমি এখানে ঘুমাবো। আপুকেও শুয়ে দাও, আপুও ঘুমাবে। আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। বললাম, এটা আর আমাদের ঘর নেই বাবা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজ ঘুরতে যাব বাবা, সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে। ঘুরতে যাওয়ার কথা শুনে ছেলে আমার ভীষণ খুশি। ছোট বাচ্চাটা ভাবতেও পারছে না কি হবে তার জীবনে। মিনিট 5-এর মধ্যে ছেলে মেয়েকে তৈরি করে নিলাম। নিজের একটি পার্সে 400 টাকা আর ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না। বাড়ি থেকে শাশুড়িমা বলছেন, আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না, কাবিনের টাকাটা 2 দিন পর নিয়ে যেও, আমরা অকৃতজ্ঞ নই। আমি হাসলাম, ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম, কাবিনের 50,000 আপনাদের সৎকা দিয়ে গেলাম, টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দেবেন, আর আমার রেখে যাওয়া জামা আপনার পরবর্তী নতুন মেজ বউয়ের জন্য। হনহন করে বেরিয়ে গেলাম আমি। আমার বড়জা মিতালির দিকে তাকিয়ে বললাম, আসি ভাবি, আপনার জন্য বদ্দুয়া রইল। আমার সংসার ভাঙার জন্য অনেক শুকরিয়া। যেভাবে আমার জীবন ধ্বংস করলেন, আপনার সন্তানদের এতিম করলেন, ঠিক তেমনি আপনিও নিশ্চয় হবেন একদিন। আমার প্রতিটি চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক। আমি এতিম, একজন এতিমের উপরে হওয়া অন্যায় বিধাতা কখনোই মেনে নেবেন না। আমার সন্তানদের হাহাকার আপনার জীবনে নরক করে দিবে। মন থেকে আপনার জন্য এই দোয়াগুলোই আমি করি। মিথ্যা মহাপাপ, তাই মনে এক আর মুখে অন্য, এসব করবেন না। বড়জা রেগে তেড়ে এলো আমার নিকট। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এক হাত ধরা ছেলের, অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি। এরই মাঝে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমার দুঃখ যেন বৃষ্টি হয়ে ধরণীতে নামছিল। নিজেকে ভীষণ অসহায় লাগছিল, ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদি, কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে। 2 মাসের মেয়েটির মুখখানায় টিপ টিপ বৃষ্টি পড়ছে। মেয়ে আমার কেঁপে উঠছে, ছেলেও কাঁপছে এই অসময়ের বৃষ্টিতে। ঠান্ডা বাতাসে ছেলে আমার জড়িয়ে ধরে শীতে একদম কাবু হয়ে যাচ্ছে।
উপায় না পেয়ে এক চায়ের দোকানে আশ্রয় নিলাম কোনো মতে। সেখানেও 10-12 জন লোকেরা চা পান করছে, টিভি দেখছে। লোকগুলো আমায় দেখে অবাক হলো। এই বৃষ্টি বাতাসের বিকেলে 2 মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি কেন দাঁড়িয়ে আছি? ব্যাপারটি আসলে খুবই অপ্রত্যাশিত। আমি একা একটা মেয়ে, ভীষণ অস্বস্তি লাগছিল, আবার ভয়ও করছিল। ছেলেকে এক বেঞ্চেতে বসিয়ে দিলাম, ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম, সব জানালাম তাকে। সে নেটওয়ার্ক প্রবলেম বলে কলটা কেটে দিল। আরেকজন বলল পরে কল দিচ্ছি। আরেকজন তো বলল সে নাকি দেশেই নেই। উপায় না পেয়ে কাছে পিঠে এক দূর সম্পর্কের বোনের বাড়ি গেলাম সরাসরি। ফোন দিলে সেও যদি মানা করে দেয়, এই জন্য সরাসরি বাড়িতেই গেলাম। ততক্ষণে বৃষ্টিটা আর নেই, রয়েছে শুধু কনকনে বাতাস। বোনের বাড়ি গিয়ে কলিং বেল চাপলাম। ওর বিশাল বাড়ি, 3 তলা বাড়ির পুরোটাতেই ওরা স্বামী স্ত্রী এবং একজন বাচ্চা থাকে। ভেবেছিলাম এখানে হয়তো একটু আশ্রয় পাবো। বোনের নাম হচ্ছে রীতা। দরজা খুলে এই অবস্থাতে আমায় দেখে রীতা ভ্রু কোঁচকায়। আমি বলি আমায় একটু আশ্রয় দেবন, অন্তত আমার এই দুধের শিশুর দিকে তাকিয়ে। আকাশ আমায় ডিভোর্স দিয়েছে। এই ঝড় বাদলের দিনে কোথাও একটু মাথা গোঁজার স্থান পাচ্ছে না। তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না। কথা দিচ্ছি 3-4 দিনের মাঝে কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব ওদের নিয়ে। আপাতত একটু থাকতে দেবো না আমার, না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটাকে আর হয়তো বাঁচাতে পারবো না। রীতার হয়তো একটু মায়া হলো আমার উপরে, বাড়িতে আসতে বলল। ও আগে আগে বাড়িতে প্রবেশ করলো। আমি ছেলের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করি। সবেমাত্র দরজা পেরিয়ে ভেতরে ঢুকেছি, এমন সময় ওর স্বামীর প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। ঘরে দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। রীতাকে বকছে, সে বলছে কোন সাহসে তোমার বোনকে আমার বাড়িতে থাকতে দিলে? 3-3টে পেট চালানো কম কথা নাকি? আমার কি রাজভান্ডার আছে নাকি? নাকি তুমি জনদরদি হয়েছ? আমার বাড়ি এসব সমাজসেবা চলবে না। ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছে, তাতে আমাদের কি? ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে? আর দিলেও বা সহজে যাবে নাকি এই বাড়ি থেকে? ঘরে বসে 3 জন মানুষকে খাওয়াতে কম খরচ নাকি? বাজার সদায় এখন আগুন বরাবর, সেখানে ওদের কি করে রাখবো আমি? নিশ্চয় তোমার বোন লোভু করে এখানে এসেছে, এবার চুরি ডাকাতি করে আমাদের নিঃস্ব করে নিজের পেট চালাবে। আর শুনতে পারলাম না আমি। ছেলের হাত ধরলাম। ঘর থেকে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল আমার বোন। আমি কিছু বললাম না, শুধু একটু হাসলাম। ছেলেকে নিয়ে মেয়েকে বুকে চেপে বাইরে বেরিয়ে পড়লাম। চোখ থেকে এবার টপ টপ পানি পড়ছে, চোর পর্যন্ত বলতে বাধ্য না। অথচ এই মানুষটাকে আমি কম সাহায্য করিনি। রীতার যখন এর সঙ্গে বিয়ে হয়, ছেলেটা একদম বেকার ছিল। রীতার সংসারের জন্য লুকিয়ে বাঁচিয়ে অনেক দিয়েছি আমি। দুনিয়াতে কেউ নেই আমার। দুঃসম্পর্কের বোনটাকেই আপন মনে করতাম। বাড়িতে পালা হাঁস মুরগির ডিম থেকে শুরু করে দুধ, ঘরের চাল ডাল পর্যন্ত দিয়েছি। ওর স্বামী ব্যবসা করবে, কিন্তু টাকা নেই। আমার কাছে হাত পাতে, নিজে জমানো টাকা দেই। সেই টাকার অর্ধেক এখনো শোধ করেনি ওরা। আমার টাকায় ব্যবসা করে ওরা উন্নতি করেছে, খুব গাড়ি বাড়ি করেছে। এতে আমি খুশি হয়েছি। ওরা ভালো থাক, সুখে থাক, এটাই আমার প্রত্যাশা। আজকে না তারাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। একটি দিনের জন্য হলেও তো আশ্রয় দিল না। আমি একটা মেয়ে মানুষ, কতই বা খেতাম। 6 বছরের ছেলেটা আমার না জানি কত মন ভাত খেত। মেয়েটা তো দুধের শিশু, ওদের বাড়ির ভাত তো আর খেত না। ওদের বর্তমান যা সামর্থ্য, তাতে আমার মতো 10টা মেয়েকে খাওয়ালেও ফুরোবে না। বাড়িতে 4 জন কাজের মেয়ে, আমার না হয় কাজের মেয়ে করেই রাখতো। কাজ করে খেতাম দুবেলা। বরাবরই আমি প্রবল আত্মসম্মান নিয়ে বেঁচেছি, পরের বোঝা হয়ে থাকতাম না কখনোই। এই চরম বিপদে একটু আশ্রয় পেলেই হতো আমার। ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম, কিন্তু সেই ধৈর্যটুকুও হলো না ওদের। কথায় আছে না, ঋণ হলেই হয় না, মন বড় লাগে। ছেলের চোখে ধরা দিল আমার চোখের পানি। প্রশ্ন করলো কাঁদছো কেন আম্মু? ঘুরতে যাব না আমরা? শুধু বৃষ্টিতে ভিজছি কেন? আমার খুব ঠান্ডা লাগছে, চলো বাড়ি যাই। ঘুরতে যাব না আমি, আপুও ভিজে যাচ্ছে, চলো আপুকে নিয়ে বাড়ি যাই। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম কাঁদছি না বাবা, বৃষ্টির পানি পড়েছে চোখে। তুমি একটু কষ্ট করে সহ্য করো বাবা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এক বন্ধ দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালাম ছেলেকে নিয়ে। নিজেকে যে কি পরিমাণ অসহায় লাগছে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি আবার শুরু হয়েছে, বড় বড় ফোঁটায় পড়ছে পানি। এমন অবস্থায় মেয়েকে নিয়ে ঘুরতে পারবো না আমি, তাই ছেলেকে বসিয়ে ছেলের কোলে মেয়েকে দিলাম। ছেলে আমার ঠিকভাবে কোলে নিতে পারছিল না। মাথা ধরছে তো পা ঝুলছে, আবার পা ধরছে তো ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। তবু কোনো মতে ছেলের 2 হাত মেয়েকে জড়িয়ে দিয়ে বললাম, বোনকে এভাবে শক্ত করে ধরে রেখো, ফেলে দিও না, আপু ব্যথা পাবে। এখানেই বসে থাকবে, আমি আসছি কিছুক্ষণ। আম্মু কথা মনে রাখবে। আমি ছুটলাম, মেয়ের কান্নার শব্দও পাচ্ছি, হয়তো শক্ত করে চেপে ধরাই কাঁদছে। কিন্তু আমার থামলে চলবে না, একটা ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, রাস্তায় রাত কাটানো সম্ভব নয়। আকাশের অবস্থাও ভালো না, রাতে ঝড় হবে নিশ্চিত। আশেপাশের ছোট বাড়িগুলোই খোঁজ করতে লাগলাম। থাকার মতো একটু ঘর খুঁজছি, ভাড়া নিয়ে সেখানে উঠতে হবে। এই পরিস্থিতিতে অন্য কোথাও যেতে পারবো না আমি। মিনিট 10 খুঁজে একটা ঘর পেলাম। ভাড়া 700, 300 অগ্রিম নিল। টিনের ভাঙা ঘর, দরজাটাও আধ ভাঙা। বেড়ার এক পাশে কাপড় আর আরেক পাশে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা। অজস্র নোংরা ও বিশ্রী গন্ধ ঘরে। সম্ভবত কুকুর বেড়াল থেকেছে সেখানে। বাথরুম বলতে একটা টিউবওয়েল আর একটা ভাঙা টয়লেট মাত্র। টয়লেটের আশেপাশে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া, কিন্তু
এই জায়গাটিকে স্বর্গ মনে হলো আমার। রাস্তায় বৃষ্টিতে ভিজে মরার চেয়ে এই ঘরের এক কোণে আশ্রয় নেওয়া অনেক ভালো। আমি আবারও ছুট লাগালাম ছেলে মেয়েকে আনতে। অর্ধেক রাস্তা আসতেই দেখলাম আমার ছেলে মেয়েকে বুকে চেপে ওই বৃষ্টির মাঝে দৌড়ে আমার দিকে আসছে, যেন খুব ভয় পেয়েছে সে। মেয়েটা পড়া পড়া ভাব, ছেলের পেছনে 3টি কুকুর ধাওয়া করেছে, প্রাণপণে ছুটছে সে। আমার 6 বছরের ছেলেটা বোনকে বুকে চেপে ধরে প্রাণপণে দৌড়াচ্ছে, পেছনের কুকুরগুলো তাদের ধাওয়া করেছে। আমি দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরলাম। আমি দেখে কুকুরগুলো উল্টো পথে চলে গেল। ছেলে ভয়ে কথা পর্যন্ত বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়েটা গগন বিদারে চিৎকার করছে, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আমার। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলি, শান্ত হও আব্বা, আম্মু চলে এসেছে, আর কোনো ভয় নেই তোমার। কুকুরগুলো কি তোমায় কামড়েছে? ধাওয়া কেন করলো তোমাদের? আমি জানি না আম্মু, আমি তো আপুকে নিয়ে বসেই ছিলাম, হঠাৎ কোথা থেকে কুকুরগুলো এসে আমাদের দিকে তেড়ে আসে। আমি ভয় পেয়ে আপুকে নিয়ে দৌড়েছি। আমার কোথাও লাগেনি, তুমি আর আমাদের রেখে যেও না কেমন? আমার ভীষণ ভয় করছে। আমি ছেলের কপালে চুমু দিয়ে বললাম, আর ভয় নেই, আম্মু আছে তো, চলো আমরা নতুন বাড়ি যাই, আজ থেকে আমরা নতুন বাড়ি থাকবো। ছেলেকে নিয়ে সেই বাড়ির কাছে গেলাম, গিয়ে দেখি বাড়িওয়ালা দরজাতেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে এগিয়ে এলো সে, মেয়েকে কোলে নিয়ে বললো, বাহ ভারী মিষ্টি মেয়ে তো তোমার, এমন চাঁদের টুকরো ছেলে মেয়ে আর মিষ্টি মেয়েকে কিভাবে ছেড়ে দিল তোমার স্বামী? আমি জবাব দিলাম না, কোনো উত্তর দেওয়ার মতো কোনো কথাও নেই। বৃষ্টির বেগ বাড়ছে ক্রমাগত। সময় নষ্ট না করে বাড়িওয়ালা খালা থেকে একটা ঝাঁটা নিয়ে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। কি যে বিশ্রী গন্ধ, ঝাড় দিতে দিতে দুবার বমিও করেছি। কোনো মতে ঘরখানা পরিষ্কার করে ভাবতে লাগলাম, এই মাটির মেঝেতে দুটো ছেলে মেয়ে নিয়ে শুভ কিভাবে? ভাঙা বেড়ার ফাঁক গলিতে বৃষ্টির পানি ছিটছে ঘরে। অল্প সময়ের মাঝে হয়তো ঘরটা কাদা কাদা হয়ে যাবে। আমার এমতো অবস্থায় বাড়িওয়ালা খালার হয়তো মায়া হলো কিছুটা। তার রান্নাঘর থেকে দুটো প্লাস্টিকের চট মতো এনে দিল। ঘরের এক কোণে সেগুলো বিছিয়ে দিয়ে মেয়েকে নিয়ে বসলাম। খালার দিকে কৃতজ্ঞতার স্বরূপ তাকিয়ে বললাম, আপনার ভীষণ ধন্যবাদ খালা, এই বিপদের সময় আপনি আমায় সাহায্য করলেন। সে পান চিবিয়ে বলল, তা করলাম ঠিক আছে, বস্তা দুটো তুমি রেখে দিতে পারো, দুটোর দাম হিসেবে আমায় 20 টাকা দিও। তোমার ছেলে খিদে পেয়েছে নিশ্চয়, সাথে তো কিছু নেই তোমাদের, দোকানও সব বন্ধ। আমার ঘরে একটা রুটি আছে, দিয়ে যাই, খেয়ে নাও, ওটার দাম দিতে হবে না, সমস্যা নেই। তিনি চলে গেলেন রুটি আনতে। আমি শুধু ঝিম ধরে বসে রইলাম, ভাবার মতো বিষয়টিও খুঁজে পাচ্ছি না। খালা একটাই রুটি আনলো সত্যি করে, তাও সেই রুটি প্রচণ্ড শক্ত ও পিঁপড়ে ধরা, না জানি কতদিন ঘরে রেখেছিল। রুটি দিয়ে চলে গেলেন তিনি। ছেলে কামড় দিয়ে রুটির এক টুকরো ভাঙতে পারলো না। আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো, বলল, এটা আমি খাবো না আম্মু, তুমি না দুপুরে বাড়িতে চিকেন রান্না করলে রাতে খাওয়ার জন্য, আমি চিকেন খাবো। আমি বাড়ি নিয়ে চলো, চিকেন খেয়ে আবার এখানে আসবো। আমি কিছুটা কড়া গলায় বললাম, ওই বাড়ি আর আমাদের নয়, ওখানকার খাবার উঠে গেছে আমাদের ভাগ্য থেকে। আমি পানি এনে দিচ্ছি, তুমি ফোনের টর্চটা বাইরে ধরে থাকবে। মেয়েকে শুয়ে দিয়ে বৃষ্টির ভিজে এই টিউবওয়েলের কাছে গেলাম, রুটির বাটিটি নিয়ে গেলাম পানি আনতে। এত শক্ত টিউবওয়েল যে বলে বোঝানো যাবে না। যত চাপছি তত নোংরা পানি বের হচ্ছে। সম্ভবত অনেকদিন ব্যবহার করা হয়নি এটি। প্রায় আধা ঘন্টা টিউবওয়েল চেপে স্বচ্ছ পানি বের করলাম। পেটের একদিক ব্যথা করছে রীতিমতো। ছেলেকে সেই পানি দিয়ে রুটি টুকরো করে ভিজিয়ে খাইয়ে দিলাম। খেতে চায় না বেচারা, তবুও খেলো পেটের দায়। এবার ঘুমানোর পালা। ছেলে বলছে, কোথায় ঘুমাবো আমি? বালিশ নেই, বেড নেই, কোথায় ঘুমাবো? আমি সামান্য হেসে বলি, মায়ের কোলে মাথা রেখে ঘুমাও, বালিশ লাগবে না। অবশ্য ছেলে আমার তাই করলো। রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়ছে, সেই সঙ্গে প্রচণ্ড বাতাস। শরীর আমার কেঁপে কেঁপে উঠছে। এক সাইডে প্লাস্টিক কাগজের বেড়া উড়ে যাচ্ছে বাতাসে, বিদ্যুৎ চমকাচ্ছে সেই সঙ্গে। ওদিকে জঙ্গল, বাজের আলোয় স্পষ্ট জঙ্গল দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝে কোনো হিংস্র জন্তু ঘরে ঝাঁপিয়ে পড়বে। দোয়াদোড়ো জাপাই পড়ছি। ছেলে শীতে আমার বুকের মাঝে ঢুকে পড়ছে যেন। মেয়েটাকে বুকে চেপে বসে আছি, হাত পা নিজেরই অবশ লাগছে। সারা রাত কেঁদেছি আমি। কোথায় দোতলা বাড়ি ছিল আমাদের, ছেলে মেয়ের আলাদা বেড, কত শৌখিনতা ও সুন্দর জীবন ছিল। আজকে না সেই ছেলে মেয়ে দুটোই শীতে কাঁপছে, পোলা মাংসের বিপরীতে অন্যের দেওয়া শুকনো রুটি খাচ্ছে। মা হয়ে এত দুঃখ আর সহ্য হচ্ছে না আমার। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমায়। ভোর রাতে দু চোখ একটু লেগেছে আমার। সকালে খালাটাকে ঘুম ভাঙে, পানি আর উঠে দাঁড়াতে পারছি না আমি, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। একটানা সারা রাত বসে থেকেছি, তবু উঠলাম কষ্ট করে। খালা বলল, 20 টাকাটা নিতে এলাম, আমার আবার একটু বাজারে যেতে হবে। মনে মনে বলি, আমার এই 20 টাকার জন্য আপনার বাজার আটকে থাকবে? পাশ থেকে 100 টাকার একটা নোট বের করে দিয়ে বললাম, 20 টাকা আপনি রাখুন, আর আমার ছেলেটার জন্য একটা পাউরুটি এনে দেবেন। তিনি টাকা নিয়ে চলে গেল। ছেলেকে টিউবওয়েলের কাছে নিয়ে বললাম, মুখ ধুয়ে নাও, আজ আমরা বাড়ি যাব। ছেলে আমার মহা খুশি। আসলেই বাড়ি যাব, আমার কাগজপত্রগুলো নিতে। যদিও খুব একটা আশা ভরসা নেই, তবুও চেষ্টা করতে চাই। সামান্য এসএসসি সার্টিফিকেট দিয়ে কি কিছু করা সম্ভব? হাল ছাড়া যাবে না, চেষ্টা করলে ক্ষতি কি? খালা পাউরুটি এনে দিলেন, বাকি টাকা আমার হাতে দিলেন। আলিফ অর্থাৎ আমার ছেলেকে পাউরুটি খাইয়ে মেয়েকে ফিডিং করিয়ে রওনা হলাম। ব্যথা পা নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও গেলাম হেঁটে হেঁটেই। বাড়ি গিয়ে দেখলাম পরিবেশটা অন্যরকম। আকাশের
পরনে লাল টকটকে পাঞ্জাবি, ক্লিন শেভ করেছে, চুল স্টাইল করে কাটা, গায়ে কড়া পারফিউম। শাশুড়ির পরনে নতুন শাড়ি, বড় যার হাতা কাটা ব্লাউজ, জর্জেট শাড়ি, মুখে ভারী মেকআপ। যার 3 ছেলে মেয়ে, বড় মেয়েটার বয়স 12। সেই মেয়েটিরও প্রচুর সাজ, হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হয় কলেজে পড়ে, এত স্টাইল। আমি দরজার কাছে দাঁড়াতে আকাশ তেড়ে এলো। ছেলে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখো বাবা, আমরা চলে এসেছি, তুমি কি আমাদের মিস করেছো? আকাশ পশুর মতো আমার ছেলেটাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিল। ছেলে আমার কিছু বলল না, এমন ব্যবহার সে আগেও পেয়েছে বাবার থেকে। আমি বলতাম বাবার মন খারাপ তাই এমন করছে, মন ভালো হলে তোমায় আদর করবে। ছেলে এবারেও তাই ভাবলো, দৌড়ে ঘরে চলে গেল আমাদের। শাশুড়িমা এগিয়ে এসে বলল, এই না বললে কাবিনের টাকা নেবে না, ঠিক ভিক্ষুকের মতো চলে এসেছো হাত পাততে, তাই না? বড় যে তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, মা রশ্মি, কখন হাড় এনে কুকুরটার মুখে ছুঁড়ে মারতো। আমি চেঁচিয়ে বললাম, কুকুরটা আপনি, আপনার স্বভাবটাও কুকুরের মতো। আমি এখানে টাকা নিতে আসেনি, আমার কিছু কাগজপত্র রয়ে গেছে এখানে, সেগুলো নিতে এসেছি। আকাশ বিশ্রী ভাষায় বলল, কেন রে, নতুন নাগর ধরতে যাবি নাকি? তোর কাগজ নেওয়াচ্ছি আমি। ঘর থেকে একটা ফাইল আনে সে, এটাতেই রয়েছিল সব। আমার চোখের সামনে সব পেপারসগুলো আগুন লাগিয়ে দেয়। বাধা দিতে গেলে বড় যে থাপ্পড় বসায় আমার গালে। তার মেয়ে রশ্মি আমার চুল ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়ে কোলে আমার, কোনো মতে বাঁচি। আমি পুলিশের কাছে যাওয়ার কথা বলি। আকাশ হাসতে হাসতে বলে, যাবি যা, ছেলে মেয়ে দুটোকেই হারাবি। বলবো তুই নোংরা নাগর নিয়ে ভেগেছিলি। আমার 2জন মামা পুলিশ, কেস কিভাবে ঘুরিয়ে দিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আর থানায় গিয়ে কেস লড়তে টাকা লাগে, টাকা আছে তোর কাছে, তোর মুখের কথা কেউ বিশ্বাস করবে না। তোর বিপক্ষে আমি 100 জন দাঁড় করাবো, দেখি তুই পারিস কি না। ছেলে মেয়ে দুটোই কেড়ে নিব আমি তোর কাছ থেকে। এর কদিন পর শুনবি ছেলে পানিতে ডুবে মরেছে আর মেয়ে হারিয়ে গেছে। তোর লজ্জা হয় না? নিজ সন্তানকে হত্যা করতে চাস? কিসের সন্তান রে? সন্তান করে আমার ভবিষ্যৎ নষ্ট করবো নাকি? জীবনে কোনো এনজয় করতে পারিনি এসব ঝামেলা পালতে গিয়ে, অথচ আমার জীবনে এখনো কত কিছু বাকি। আমি এসবের কথা চিন্তা করে আমার সুখ বিসর্জন দিতে পারবো না। এখন আমার ওড়ার সময়। মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার বউ হবে। আমার হবু শ্বশুর আমাদের হানিমুনের জন্য কানাডার টিকিটও করে দিয়েছে। এনজয় করব সুন্দরী বউ নিয়ে। সারা জীবন বসে যাওয়ার জ্যাকপট পেয়ে গেছে আমি। আমার শ্বশুর আমার মুখ দেখে আইফোন দিয়েছে। বিয়েটা হবে সবচেয়ে বড় সেন্টারে, কত নামি দামি লোক আসবে জানিস? তোর সঙ্গে থাকলে এসব পেতাম না। সারা জীবন গাধার খাটুনি খেটে তোদের পালতে হতো। জীবনের সকাল্লা ছিল না, এবার আমি সব পাবো। তোর মতো কাপুরুষের শেষ পরিণতি যেন ভয়ঙ্কর হয়। আমি তোর নিয়ে ফিরবো অবশ্যই, তোর চেয়ে 3 গুণ ধনী হয়ে ফিরবো। এই এতিমের ভাগ্য সে নিজে এবার পরিবর্তন করবে। যে মরিচিকার পেছনে তুই ছুটছিস তা ধ্বংস হয়ে যাবে। আজ আমি এতিম বলে আমার রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি না, একদিন সময় আসবে এই এতিমের পায়ে পড়বি তুই। আবর্জনা বলে যে সন্তানদের তুই মেরে তাড়িয়ে দিলি, সেই সন্তানদের জন্য হাহাকার করবি তুই। জীবনে অর্থ পাবি কিন্তু সুখ শান্তি কখনোই পাবি না। আকাশ বলে, টাকা থাকলে সুখ আপনা আপনি আসবে। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, ছোট থেকে মায়ের আদর পাইনি, আপনাকে মা বলে মেনেছি। বড় বৌমা টাকার কাছে আজ আপনারা আমায় ধ্বংসের দিকে ঠেলে দিলেন। এই পথ থেকে উঠবো আমি অবশ্যই, ভাববেন না মরে যাব। আপনাদের চূড়ান্ত পরিণতি দেখতে আমাকে থাকতেই হবে বেঁচে। দেখবেন শেষকালে এই নাতি নাতনি একমাত্র অবলম্বন না হয়। যেদিন আমার সময় আসবে একইভাবে আকাশকে ছুঁড়ে ফেলবো আমি। ওইদিকে আমার ছেলেটা নিজের বাড়ির টেবিল মনে করে 1 গ্লাস জুস হাতে নিয়েছে সবে। আকাশ ধেয়ে যেয়ে ছেলের হাত থেকে ছু মেরে গ্লাস কেড়ে নেয়, বাচ্চার হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। মাটিতে পড়ে হাঁটু ছিলে কান্না করতে লাগে আমার ছেলে। আমার সইতে না পেরে একটা ইটের টুকরো উঠিয়ে আকাশকে নিক্ষেপ করি। আকাশের হাতে লাগে তা। শাশুড়িমা চিৎকার করতে লাগে আমি নাকি তার বাড়ি এসে তাদের মারধর করছি। প্রতিবেশীরা এগিয়ে আসে। আমার হাতে আরেকটি ইট ছিল তখন। বড় জাতা 8 বছরের ছেলে ও মেয়েকে হাতে আশ্রে কেটে রক্ত বের করে বলে আমি নাকি তার ছেলে মেয়েকে মেরে রক্তাক্ত করেছি, ওদের বাড়ির দলিল পুড়িয়ে দিয়েছি, আকাশকে ইট মেরেছি, শাশুড়ির চুল ধরেছি। এসব করেছি কাবিনে টাকার জন্য। তারা নাকি কালই আমায় টাকা দিত, আমি আর চাইতে এসে তাদের মেরেছি। কজন মহিলা তো বিশ্বাস করেই নিল সবটা। আমি বের করে দেওয়ার পর তারা এলাকাতে ছড়িয়েছে আমি ঝগড়া করে প্রেমিকের সঙ্গে চলে গেছি। বাচ্চা দেখে প্রেমিকও আমায় তাড়িয়ে দিয়েছে। আমার দেওয়া দুঃখ নাকি সইতে না পেরে আকাশকে আজই জোর করে বিয়ে দিচ্ছে আমার বড়চার বোনের সঙ্গে। মহিলাগুলো ওদের কথাই বিশ্বাস করেছে, কেননা আমার শাশুড়ি শুরু থেকেই আমার নামে নিন্দা করতো, মিথ্যে বলতো তাদের কাছে। এদিকে আমি তেমন বাড়ি থেকে বের হতাম না, তাদের সাথে কথাও বলতাম না, তাই সত্য কখনো তাদের সামনে আসেনি। আমি নিয়ে ছিছি চিৎকার শুরু করলো। খুনি ডাকাত থেকে শুরু করে যা তা বলতে লাগলো আমায়। 2-3 জন আবার আমার পক্ষেই বলেই লাভ কি? আমাদের বাড়ির সঙ্গে লাগো এক ভাবির বাড়ি, ভীষণ ভালো তিনি, নামাজি পর্দাওয়ালি একজন নারী। আমার সঙ্গে তারই একটু আটটু কথা হতো, সে জানতো আমার অবস্থা সম্পর্কে। তিনি আমার পাশে দাঁড়ায়, ছেলেকে উঠিয়ে কোলে নেয়, আমাকে নিয়ে তার বাড়ির আঙিনায় নিয়ে যায়। একটা চেয়ারে বসিয়ে বলে, তুমি চলে যাওয়ার পরে তোমার শাশুড়ি কেঁদে কেটে সবাইকে মিথ্যা রটিয়েছে, তুমি নাকি পরপুরুষের সঙ্গে বহুবার
দ্বিতীয়বার ধরা পড়েছ এবং তোমার মেয়েও নাকি আকাশের সন্তান না। আর অনেক কথা হয়েছে, তোমার শোকে নাকি আকাশ ভাই মরতে যাচ্ছিল, সে তোমাকে ভীষণ ভালোবাসতো, তুমি তাকে ঠকিয়েছো। তোমার বউজা তখন জনদৌদি সেজে বলেছে তারা অবিবাহিত বোনের সঙ্গে আকাশ ভাইয়ের বিয়ে দিয়ে আকাশ ভাইয়ের সম্মান বাঁচাবে। আসলে এগুলো সবই মিথ্যা। আকাশ ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ে দিতেই এত কিছু করেছে সে। তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভাঙন সেই ধরিয়েছে, যা হওয়ার হয়েছে। তোমার ঘুরে দাঁড়াতে হবে বোন, আমি চাইলেই তোমার কাছে রাখতে পারবো না আমাদের। আমি একজনের সংসারের অধীনস্থ, তাদের মত ছাড়া কিছু করা সম্ভব নয়। তবে তোমার একটা সাহায্য করব। তিনি 3টি ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন, এগুলোতে তোমার আর বাচ্চাদের পোশাক আছে। আকাশ ভাইয়ের মা সব ফেলে দিয়েছে যাতে নতুন বউ এলে কোনো সমস্যা না হয়। আমি সব কিছু তুলে এনে গুছিয়ে রেখেছি। তাড়াহুড়োর মাঝে ওরা 1010 টাকা ফেলে দিয়েছিল না দেখে। সম্ভবত এই টাকাটা তোমার বোঝানো, তোমার মেয়ের জামার ভাঁজে ছিল, তাই তারা দেখেনি। আমি টাকাগুলো সহ সব কিছু দিয়েছি এই ব্যাগে, সঙ্গে কিছু হাঁড়িপাতিরও দিয়েছি। তোমার এই কঠিন সময় এসব কাজে লাগবে। শূন্য হাতে দাঁড়িয়েছে তোমায়, পূর্ণ হাতে ফিরবে। এই এলাকাতে আর কখনো এসো না তুমি। কজন ছেলেকে লেলিয়ে দিয়েছে ওরা তোমার পিছে, তোমায় এখনো দেখে মাত্র যেন তারা সর্বনাশ করে। আমি আড়াল থেকে এই কথা শুনেছি, কিন্তু প্রমাণ নেই কাছে, ছেলেগুলোকেও চিনি না, তাই কিছু করতে পারলাম না। তুমি চলে যাও দ্রুত, কেউ দেখলে আবার ঝামেলা করতে পারে। খাবার আছে ব্যাগে আর কিছু ওষুধ, ছেলেকে খাইয়ে নিয়ে নিজেও খেও। আমি এক হাতে ভাবিকে জড়িয়ে ধরি, সে একটা রিক্সা ডেকে আমাদের উঠিয়ে দেয়। আকাশ আমার চোখের সামনে দিয়ে বিয়ে করতে চলে যায়। কি হাসি তার মুখে। ছেলে নিয়ে রিক্সাতে বসে দৃশ্য দেখি আমি। ছেলে বাবা বাবা বলে পিছু ডাকে কতবার, আকাশ ফিরেও তাকায় না। অভিমানে ছেলে আমার বলে, বাবা বাজে বাবা, আমি আর কোনোদিন বাবার কাছে যাব না, এই বাড়িতেও আর আসবো না, চিকেনও খাবো না, আমি তোমার সঙ্গে ওই নোংরা ঘরেই থাকবো আম্মু। ছেলেকে নিয়ে বাড়ি এলাম। রিক্সাওয়ালা ব্যাগগুলো নামিয়ে দিল। আমি ভাড়া দিতে চাইলাম, তিনি নিল না। বলল, তোমার কাছে টাকা নিয়ে নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না মা। আমি তোমার বাবার বয়সী, সাহায্য না করতে পারি, ভালো তো চাইতে পারি। তোমার জন্য দোয়া রইল মা। ওই ধনীদের মুখের উপর জবাব দিতে হবে তোমায়। এই কথা বলে তিনি চলে গেলেন। ব্যাগ নিয়ে ঘরে রেখে মেয়েকে ছেলের কোলে দিয়ে মুখে একটু পানির ঝাপটা দিলাম। ঝড় বয়ে গেছে তোমার মনের উপর দিয়ে। শাড়ির আঁচল নিয়ে মুখ মুছতে মুছতে ঘরে আসছি, এমন সময় দেখলাম খালা আমার ব্যাগপত্র সব খুলে খুলে দেখছে, ব্যাগ থেকে টাকা বের করে গুনছে। আমি ভীষণ অবাক হলাম, আমার টাকা সে গুনছে কেন? আমি দেখতে টাকাগুলো ব্যাগে রেখে বললো, এতগুলো জিনিস কোথায় পেলে? গেছিলে তো স্বামীর বাড়ি থেকে কাগজপত্র আনতে, এত টাকা নতুন কাপড় কই থেকে পেলে? তোমার স্বামী তো তোমাদের খালি হাতে বের করে দিয়েছে, এগুলো নিশ্চয়ই তারা দেয়নি, দিলে কালই দিত, তাহলে এগুলো পেলে কোথায়? চুরি টুরি করে আনলে নাকি?